আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। শেষ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র যে আলোচনা চলছিল পাকিস্তানে সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং দীর্ঘ ২১ ঘন্টা ধরে আলোচনা শেষে এই যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি পাকিস্তান ত্যাগ করেছেন। তো পাকিস্তান ত্যাগ করার আগে তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলছেন যে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি এবং এটা যুক্তরাষ্ট্রের তুলনায় ইরানের জন্য একটা বড় খারাপ সংবাদ। তো তিনি বলেন যে আমরা স্পষ্টভাবে ইরানকে জানিয়ে দিয়েছি যে আমাদের রেড লাইন কী এবং কোন বিষয়গুলোতে আমরা নমনীয় হতে পারি এবং কোন বিষয়গুলোতে আমরা ছাড় দেব না। এটা আমরা যথাসম্ভব এসব ইরানের কাছে আমরা ব্যাখ্যা করে পরিষ্কার করেছি, কিন্তু ইরান আমাদের কোনো শর্ত গ্রহণ করেনি। তো সিএনএনের রিপোর্টার নিক রবিনসন তিনি এই জেডি ভান্সকে প্রশ্ন করেন যে ইরান ঠিক কী বিষয়ে প্রত্যাখ্যান করেছে বা কোনখানে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়নি। তো এর উত্তরে জেডি ভান্স তিনি বলেন যে আমি সব বিস্তারিত এখানে বলতে চাই না, কারণ ২১ ঘন্টা ধরে আমরা আলোচনা করেছি গোপনে। এখন আর প্রকাশ্যে এসব নিয়ে আমি সেই আলোচনাটা আবার পুনরায় এখানে চালিয়ে যেতে চাই না। তবে তিনি বলেন যে মূল বিষয় হলো যে আমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি দেখতে চাই যে ইরান পারমাণবিক অস্ত্র ভবিষ্যতে তৈরি করবে না এবং ইরান এমন কোনো প্রযুক্তি অর্জন করবে না বা অর্জন করার চেষ্টা করবে না যাতে তারা দ্রুত একটা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে বা যেই প্রযুক্তিটা তাদের পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে ইরান। তো এটার বলার পর তিনি আরও বলেন যে কিন্তু আমরা এখনও এই ইরানের কাছ থেকে সেই প্রতিশ্রুতি পাইনি যে ইরান দীর্ঘমেয়াদে বা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তো ইরান ভবিষ্যতে হয়তো এই প্রতিশ্রুতিটা দেবে, এই ব্যাপারে তিনি একটা আশা প্রকাশ করেন। তো জেডি ভান্স আরও বলেন যে আমরা যথেষ্ট নমনীয় ছিলাম, আমরা যে কোনো ধরনের বা অনেক ছাড় দিতে আমরা প্রস্তুত ছিলাম। তো এভাবে জেডি ভান্স তার একটা সেই পুরনো ইস্যুটাই তিনি সামনে তুলে ধরেন, পরমাণু জুজুর যে বিষয়টা দিয়ে ইরাককেও ঘায়েল করা হয়েছিল, এখন ইরানকে ঘায়েল করবার চেষ্টা করা হচ্ছে যে তার হাতে পারমাণবিক অস্ত্র আছে বা শীঘ্রই তৈরি করতে যাচ্ছে। আর এই জেডি ভান্স এই সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রকে একেবারে ধোয়া তুলসী পাতা হিসাবে তিনি উপস্থাপন করেছেন এবং এই আলোচনা ব্যর্থ হবার জন্য সকল তিনি দোষ এবং দায় দায়িত্ব ইরানের উপরে চাপিয়ে দিয়েছেন। তো ওইদিকে ইরান বলছে যে আলোচনার যে যুক্তরাষ্ট্র যে আলোচনার টেবিলে এমন কতগুলো অযৌক্তিক এবং অতিরিক্ত দাবি করে বসে যেগুলো মূলত যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানেও অর্জন করতে ব্যর্থ হয়েছিল। তো এখন এই আলোচনাকে বাহানা বানিয়ে বা আলোচনাকে হাতিয়ার বানিয়ে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সেই অযৌক্তিক এবং অতিরিক্ত দাবিগুলো আদায় করতে চাইছে। কিন্তু ইরানের দেশপ্রেমিক যে প্রতিনিধি দল ছিল তারা যুক্তরাষ্ট্রের সেই অভিলাষটা ব্যর্থ করে দিয়েছে। তো ইরান বলছে যে তাদের প্রতিনিধি দল এই দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এগুলো সমুন্নত রেখেছে এবং ইরান আরও বলছে যে তাদের কোনো তাড়াহুড়ো নাই, এখন এই বলটা যুক্তরাষ্ট্রের কোর্টে রয়েছে। তো ইরান সমঝোতার জন্য যতগুলো যৌক্তিক প্রস্তাব দিয়েছে আশা করা যায় যে এটা যুক্তরাষ্ট্র বাস্তব দৃষ্টিতে সেই প্রস্তাবগুলো দেখবে। তো এটা ইরানের সরকারি একটা ভাষ্য এবং আরও সর্বশেষ ইরানের ভাষ্যে বলা হচ্ছে যে কূটনীতিতে শেষ বলে কিছু নাই এবং কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না। তো ইরান আরও বলছে যে যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধের ময়দানে বা যুদ্ধ শুরু করার সময় বা যুদ্ধ করে যে ভুল হিসাব নিকাশ করেছিল, সেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেও একই ভুল হিসাব নিকাশ করছে। তো ইরান সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে যে হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফেরত যাবে না বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যেভাবে ইরান নিয়েছে সেটার আর কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র এই ইরানের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেয় এবং যুক্তরাষ্ট্রের সাথে বা ইরানের সাথে যুক্তরাষ্ট্র কোনো যুক্তিসঙ্গত চুক্তি না করা পর্যন্ত এই হরমুজ প্রণালীর স্ট্যাটাস আর পরিবর্তন হবে না, এটা ইরান সাফ বলে দিয়েছে। এখন কথা হলো যে কেন এই আলোচনাটা ভাঙলো এবং কোন বিষয়গুলোতে ঠিক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তারা মতবিরোধ তৈরি হলো এবং একমত হতে পারলো না।
তো এখানে আলোচনা টেবিলে ইরানের প্রধান প্রধান যে দাবিগুলো ছিল তার একটি হলো হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় ভবিষ্যতে চলবে এবং যেখানে একমাত্র উপকূলবর্তী দেশ হওয়ার কারণে ওমান এই ইরানের সাথে যুক্ত হয়ে এই যৌথ ব্যবস্থাপনায় অংশ নিতে পারে। তো এই হরমুজ প্রণালীর ব্যাপারে এটা ইরানের একটা স্পষ্ট অবস্থান। আর দ্বিতীয় হচ্ছে ইরান চেয়েছিল যুদ্ধের ক্ষতিপূরণ এবং আরও ইরান চেয়েছিল যে সকল অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে এবং যুক্তরাষ্ট্রের হাতে আটক থাকা ইরানের প্রায় $100 বিলিয়ন মূল্য এটা যুক্তরাষ্ট্রকে অবমুক্ত করে দিতে হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের উপরে আবার হামলা করবে না তার একটা গ্যারান্টি দিতে হবে এবং উপসাগরীয় দেশগুলোতে যেসব জায়গায় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোর অপসারণ করতে হবে এবং মার্কিন সৈন্য দলকে প্রত্যাহার করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যেটা চাই সেটি হলো হরমুজ প্রণালী আগের অবস্থায় ফেরত যাবে, এটা সবার আগে যেভাবে উন্মুক্তভাবে ব্যবহার করত ঠিক সেভাবেই সবাই ব্যবহার করতে থাকবে। আরও একটি যুক্তরাষ্ট্রের দাবি ছিল যে ইরান তার সকল এই প্রক্সিদের সঙ্গে সম্পর্ক ছেদ করবে, অর্থাৎ ইরান ইয়েমেনের হুতিদের সাথে সম্পর্ক ছেদ করবে, লেবাননের হেজবুল্লার সঙ্গে সম্পর্ক ছেদ করবে এবং ইরাকের যেগুলো বেশ কয়েকটি সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী রয়েছে তাদের সাথে সম্পর্ক ছেদ করবে, যেমন কাতাইব যোদ্ধাদের সাথে সম্পর্ক ছেদ করবে। তো ইরান এটাতে রাজি হয়নি, তারা তাদের এই প্রক্সি বা মিত্রদের ছেড়ে কখনো চলে যাবে না, এটা ইরানের স্পষ্ট ঘোষণা। তো যুক্তরাষ্ট্র আরও দাবি করে যে ইরান তার দূরপাল্লার মিসাইল কর্মসূচি এটা পরিত্যাগ করবে, যাতে এই এত দূর পর্যন্ত যে ইসরায়েলে ইরানের মিসাইলগুলো আর আঘাত করতে না পারে। আরও একটি দাবি করে যুক্তরাষ্ট্র, সেটি হচ্ছে যে ইরানের কাছে যে ধারণা করা হচ্ছে 450 কেজির 60% গ্রেডের যে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। আর আরও একটি দাবি যেটা রয়েছে যুক্তরাষ্ট্র করে সেটি হলো যে সকল ধরনের পরমাণু কর্মসূচি ইরান সম্পূর্ণভাবে চিরতরে পরিত্যাগ করবে, এমনকি চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত পরমাণু কর্মসূচি চালানো হয় সেগুলো ইরান পরিত্যাগ করবে। তো এখানে ইরান যদি এই সকল শর্ত মেনে নেয় বা যুক্তরাষ্ট্রের এই সকল শর্ত পূরণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে কেবলমাত্র তখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং তাদের হাতে আটক থাকা ইরানের $100 বিলিয়ন অর্থটা ছেড়ে দেবে। তো ইরান এই প্রস্তাবে প্রত্যাখ্যান করে, যার ফলে আলোচনাটা ভেঙে যায়। আর এখানে বলবার বিষয় হলো যে ইরান একটা বিষয়ে রাজি আছে, সেটি হলো তার পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধীনে ইরান শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে এবং এটা ইরানের পূর্ব অবস্থান এবং ইরানের যিনি শহীদ ইমাম খামেনি তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তো ইরান এই অবস্থানটা ধরে রাখে। তো তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই আলোচনা ভেঙে যাবার ফলে কি হলো, এখন এই মুহূর্তে কি আবার যুদ্ধ হবে কিনা? তো এখন এই মুহূর্তে আবার যুদ্ধ হতে পারে, যদিও পুনরায় যুদ্ধ করার মতো সক্ষমতা বা সেই অবস্থানটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আর নাই এবং পূর্বের তুলনায় যদি এখন যুদ্ধ আবার শুরু হয় তাহলে পূর্বের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র দেশে এবং বিদেশে তাদের নিজেদের পক্ষে একটা বয়ান তৈরি করতে পারেনি এবং বিশ্ব জনমতটাকেও পক্ষে আনতে পারেনি এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্র একটি আগ্রাসনকারী দেশ হিসাবে বিবেচিত হচ্ছে। আর ওইদিকে যুক্তরাষ্ট্রের এই উপসাগর অঞ্চলে প্রায় 13টির মতো সামরিক ঘাঁটি প্রায় অকেজো হয়েছে, বিশেষ করে বাহরাইনে যে 5th নাভাল ফ্লিট ছিল সেটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুতরাং আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিবর্তে আলোচনা অব্যাহত রাখবে, এমনকি যদি যুদ্ধ শুরুও হয় এই যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্র আলোচনাটা অব্যাহত রাখবে। যদিও এই ডোনাল্ড ট্রাম্পের একটা পাগলাটে যে একটা স্বভাব রয়েছে, এই স্বভাবের কারণে কোনো কিছুই নিশ্চিত করে বলাটা আসলে ভীষণ কঠিন। তো ডোনাল্ড ট্রাম্প এই যে আলোচনাটা শুরু করেছিলেন, আয়োজন করেছিলেন, সেটি মূলত তিনি এই যুদ্ধ থেকে একটা মুখ রক্ষার জন্য, ফেস সেভিংয়ের জন্য এটা করেছিলেন এবং দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষণে ক্ষণে তার গোল পোস্টটা তিনি বা লক্ষ্যবস্তুটা তিনি পরিবর্তন করেন। যেমন এই হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার একটা স্পষ্ট অবস্থান নিতে তিনি ব্যর্থ হন। গত কয়েকদিনে তিনি একটা সম্পূর্ণ বিপরীতমুখী পরস্পর বিরোধী কথা বলেন। একবার তিনি বলেন যে এই হরমুজ প্রণালী খুলে দেবার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়, কারণ যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালী ব্যবহার করে না। এই হরমুজ প্রণালী
খোলার দায়িত্ব তাদেরই, যারা এই হরমুজ প্রণালীটার উপরে নির্ভরশীল এবং যারা এই হরমুজ প্রণালী ব্যবহার করে। তো এই ক্ষেত্রে তিনি চীন এবং ফ্রান্সের নাম স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। তো কিন্তু যখন এই ৮ এপ্রিল যুদ্ধবিরতিটা হয়ে গেল, তখন এই ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার টেবিলে একটা নতুন দাবি নিয়ে আসেন এবং তিনি দাবি করে বসেন যে এই হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এমনকি এই যে ১১ই এপ্রিল যে আলোচনাটা চলল ২১ ঘন্টা ধরে, তো সেখানে ডোনাল্ড ট্রাম্প ক্ষণে ক্ষণে বিভিন্ন ধরনের উত্তেজনাকর পোস্ট দিতে, এমনকি এই ডোনাল্ড ট্রাম্প ১১ এপ্রিল যে আলোচনাটা চলছিল, সেই আলোচনার চলাকালেও ২১ ঘন্টা ধরে যে আলোচনাটা চলছিল সেখানে তিনি দফায় দফায় বিভিন্ন উত্তেজনাকর পোস্ট করতে থাকেন এবং একটা পোস্টে তিনি দাবি করেন যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ তারা হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে এবং ইরানের পেতে রাখা মাইনগুলো তারা অপসারণের কাজ শুরু করে দিয়েছে। কিন্তু পরে জানা গেল যে এই ইরানের তাড়া খেয়ে তারা হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারেনি, তার অনেক আগেই এই দুটি যুদ্ধজাহাজ তারা পালিয়ে গেছে। তো বস্তুত ইরান এবং যুক্তরাষ্ট্র তারা যে আলোচনায় বসেছিল এবং সেই আলোচনা যে এক বৈঠকেই এটা শেষ হবে বা ফলপ্রসূ হবে, ফলাফল বয়ে আনবে, তো এটা কারো কাছেই প্রত্যাশিত ছিল না। বিশেষ করে ইরানের পক্ষ থেকে একটা ভীষণ রকমের অবিশ্বাস ছিল, কেননা অতীতে ইরান ২ বার তারা এই আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের কাছে প্রতারিত হয়েছে এবং এই আলোচনায় ইরান কেবলমাত্র এই কারণেই বসতে চেয়েছে যে সারা বিশ্ববাসীকে দেখানো যে যুক্তরাষ্ট্র আসলে আলোচনার প্রতি সিরিয়াস না, বা তারা এই যে শান্তি স্থাপিত হোক বা শান্তি প্রতিষ্ঠিত হোক বা যুদ্ধ বন্ধ হোক, এই বিষয়ে তারা সিরিয়াস না। তো এছাড়াও এই আলোচনায় যে এক বৈঠকে ফলাফল আসবে না তার অনেকগুলো কারণ আছে, কারণ শর্তগুলো খুবই দুইটা পক্ষের শর্তগুলো একেবারে ভিন্ন ভিন্ন ধরনের। তো এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তারা দাবি করছে যে চীন ইরানকে এই বিশাল অস্ত্রের চালান তারা এই ইরানের অভ্যন্তরে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে বা সরবরাহ করছে। তো ইরান ছদ্মবেশে একটা দেশকে ব্যবহার করে বা একটা তৃতীয় দেশের মাধ্যমে এই অস্ত্রের চালানগুলো দিচ্ছে এবং এই অস্ত্রগুলো মূলত সেই এয়ার ডিফেন্স সিস্টেমের অস্ত্র, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো দিচ্ছে। তো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তারা সিএনএনকে এই তথ্যটা দিয়েছে এবং সিএনএন এ সম্পর্কে একটা রিপোর্ট করেছে। তো সেই সিএনএনের রিপোর্টে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে উদ্ধৃত করে বলা হয় যে এই যে এক চলমান যে যুদ্ধবিরতি চলছে ১৪ দিনের, এই যুদ্ধবিরতির সময়কালেই চীন ইরানের অভ্যন্তরে এসব অস্ত্রের চালান তারা প্রেরণ করছে বা পৌঁছে দিচ্ছে। তো এসব অস্ত্রের মধ্যে কাঁধে বহনযোগ্য যে অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম রয়েছে সেগুলোও রয়েছে, সেই অস্ত্রগুলোও রয়েছে। তো এর ফলে এই নিচু দিয়ে উড়ে আসা যুদ্ধ বিমানগুলো এবং হেলিকপ্টারগুলো ইরান খুব সহজেই এগুলো ধ্বংস করতে পারবে, মার্কিন যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারগুলো। তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে গত সপ্তাহে যখন ইস্পাহান শহরে নিচু দিয়ে উড়ে যাচ্ছিল মার্কিন হেলিকপ্টারগুলো এবং তাদের C-130 যুদ্ধ বিমানগুলো এবং জ্বালানি সরবরাহকারী যুদ্ধ বিমানগুলো, এরকম সামরিক যানবাহন তাদের অন্তত 5টি যুদ্ধ বিমান এবং 2টি হেলিকপ্টার এগুলো ধ্বংস হয়েছিল। তো তখন ধারণা করা হচ্ছিল যে এগুলো চীনের দ্বারা বা চীন এই সমস্ত অস্ত্রগুলো সরবরাহ করেছে। তো এখন এভাবে যদি চীনের নতুন অস্ত্রের চালান আসে, বিশেষ করে এই অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম এবং এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারিগুলো, তাহলে ইরান আরও শক্তিশালী হবে এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য পুনরায় যুদ্ধ শুরু করলে আরও ভয়াবহ বিপর্যয় যুক্তরাষ্ট্রের জন্য নেমে আসবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।